ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। সুভাষচন্দ্র বসু 1897 সালে জন্মগ্রহণ করেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের অতি জনপ্রিয় নেতা। ভারত বিদ্বেষী ইংরেজ অধ্যাপক ওটেনকে প্রহারের অভিযোগে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হন। প্রথম জীবনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন তার রাজনৈতিক গুরু। 1927 খ্রিস্টাব্দে তিনি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচিত হন। গৃহে অন্তরীণ থাকাকালীন 1941 সালে পুলিশের চোখে ফাঁকি দিয়ে তিনি কাবুল হয়ে রাশিয়ায় পৌঁছান। পরে রাসবিহারী বসুর কাছ থেকে আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার গ্রহণ করেন। তার রচিত গ্রন্থের মধ্যে তরুণের স্বপ্ন, অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম প্রভৃতি উল্লেখযোগ্য। একের এক প্রশ্ন, সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন কেন? উত্তর, ভারত বিদ্বেষী ইংরেজ অধ্যাপক ওটেনকে প্রহারের অভিযোগে সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন। একের দুই প্রশ্ন, রাসবিহারী বসুর কাছ থেকে তিনি কোন দায়িত্বভার গ্রহণ করেছিলেন? উত্তর, রাসবিহারী বসুর কাছ থেকে তিনি আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। 2 নম্বরের প্রশ্ন, অনধিক 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর এক প্রশ্ন, তোমার পাঠ্যপত্রখানি কে, কোথা থেকে, কাকে লিখেছিলেন? উত্তর, আমার পাঠ্যপত্রখানি নেতাজি সুভাষচন্দ্র বসু মান্দালয় জেল থেকে বন্ধু দিলীপ কুমার রায়কে লিখেছিলেন। 2-এর 2 প্রশ্ন, কোন ব্যাপারটিকে পত্রলেখক আধ্যাত্মিক দৃষ্টিতে দেখার কথা বলেছেন? উত্তর, সুভাষচন্দ্র বসু এবং অন্যান্য নেতারা সম্পূর্ণ অজ্ঞাত এক কারণে বা অকারণে দীর্ঘদিন ধরে মান্দালয় জেলে বন্দী ছিলেন। এই অবস্থাতে সুভাষচন্দ্র বসু যেসব ঘটনাকে মেনে চলতে বাধ্য হচ্ছেন, সেই অকারণে বন্দী থাকার ব্যাপারটাকেই তিনি আধ্যাত্মিক দৃষ্টিতে দেখার কথা বলেছেন। 2-এর 3 প্রশ্ন, বন্দিদশায় মানুষের মনে শক্তি সঞ্চারিত হয় কিভাবে? উত্তর, বন্ধু দিলীপকে লেখা পত্রে সুভাষচন্দ্র জানিয়েছেন, বন্দিদশায় মানুষের মনে শক্তির সঞ্চার ঘটায় একটা দার্শনিক ভাব। এই দার্শনিক ভাব কারাবন্দী জীবনে মানুষদের দুঃখ কমিয়ে সুখের দিন কাটাতে সহায়ক হয়েছে। এ বিষয়ে সুভাষচন্দ্র বলেছেন, মানুষ যদি তার নিজের অন্তরে ভেবে দেখবার যথেষ্ট বিষয় খুঁজে পায়, বন্দী হলেও তার কষ্ট নেই, অবশ্য যদি তার স্বাস্থ্য অটুট থাকে। 2-এর 4 প্রশ্ন, মান্দালয় জেল কোথায় অবস্থিত? উত্তর, মান্দালয় জেল বার্মা, বর্তমান মায়ানমারে অবস্থিত। পরাধীন ভারতের ব্রিটিশ সরকার স্বাধীনতা সংগ্রামীদের এই জেলে বন্দী রেখে নানাভাবে শারীরিক ও মানসিক অত্যাচার চালাত। বালগঙ্গাধর তিলক এই জেলে একসময় 6 বছর বন্দী হয়ে অকালে মৃত্যুবরণ করেন। 2-এর 5 প্রশ্ন, ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি কেন? উত্তর, বন্ধু দিলীপকে লেখা পত্রে সুভাষচন্দ্র জানিয়েছেন, তিনি জেলের অভিজ্ঞতা বা তার থেকে যে সমস্ত চিন্তা মনে আছে সে সম্বন্ধে পাতার পর পাতা লিখে একটি বই লিখে ফেলতে পারতেন। কিন্তু বই লেখার জন্য যে উদ্যম বা শক্তির প্রয়োজন, সেই সময় তা তার কাছে অভাব ছিল। তাছাড়া, তার বিভিন্ন সমস্যা ও অস্থিরতার কারণে সে চেষ্টার উপযুক্ত সামর্থ্যও ছিল না। 2-এর 6 প্রশ্ন, সুভাষচন্দ্র কেন দিলীপ রায় প্রেরিত বইগুলি ফেরত পাঠাতে পারেননি? উত্তর, সুভাষচন্দ্র বসু তার লেখা পত্রে বন্ধু দিলীপকে জানিয়েছেন, কিছুদিন পূর্বে যেসব বই দিলীপ পাঠিয়েছিল তার সবগুলি পেয়েছে। সেগুলি এখন ফিরে পাঠাতে পারবে না, কারণ তাদের অনেক পাঠক জুটেছে। 3 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর কয়েকটি বাক্যে লেখো। 3-এর 1 প্রশ্নে কি বলেছে, নেতাজি ভবিষ্যতের কোন কর্তব্যের কথা এই চিঠিতে বলেছেন? কেন এই কর্তব্য স্থির করেছেন?
কারা শাসন প্রণালী বিষয়ে কাদের পরিবর্তে কাদের প্রণালীকে তিনি অনুসরণযোগ্য বলে মনে করেছেন? উত্তর: সুভাষচন্দ্র বসু তার লেখা পত্রে বন্ধু দিলীপকে ভবিষ্যৎ ভারতের কারা শাসন সংস্কার সাধন কর্তব্যের কথা বলেছেন। স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের জন্য নেতাজিকে বহুবার জেলে যেতে হয়েছে। জেলে থাকার সময় তার যে অভিজ্ঞতা প্রকাশিত হয়েছে তা হল জেলের পরিবেশ। জেলের বিকৃত পরিবেশে অধিকাংশ বন্দীদের সামান্যতম নৈতিক উন্নতি হয় না। এই পরিবেশের কারণেই ভদ্র বা সুশিক্ষিত ব্যক্তি কারাবাস পছন্দ করতে পারে না। তিনি মনে করেন কারা শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটলে এই ব্যবস্থার অবসান ঘটবে। কারা শাসন প্রণালী বিষয়ে ভারতীয় কারা শাসন প্রণালীকে খারাপ আখ্যা দিয়ে তিনি এর পরিবর্তে আমেরিকার ইউনাইটেড স্টেটসের মতো উন্নত দেশগুলির কারা শাসন প্রণালী অনুসরণযোগ্য বলে মনে করেছেন। তিনের ২ প্রশ্নে কি বলেছে, সেজন্য খুবই খুশি হয়েছি। বক্তা কে? তিনি কি জন্য খুশি হয়েছেন? উত্তর: সুভাষচন্দ্র বসুর লেখা জেলখানার চিঠি পাঠে প্রশ্নধৃত উক্তির বক্তা মান্দালয় জেলে বন্দী নেতাজি সুভাষচন্দ্র বসু। জেলে বন্দী কয়েদিদের কাছে বাইরে থেকে কোনো চিঠি এলে ব্রিটিশ শাসকের রীতি অনুযায়ী তা দুবার পরীক্ষা করা হতো। এই পরীক্ষায় চিঠি ডাবল ডিস্টিলেশন ভিতর দিয়ে যেত। চিঠিতে কোনো আপত্তিকর বিষয় আছে কিনা তা ব্রিটিশ পুলিশেরা দেখত। সুভাষচন্দ্র বসু ২৪শে মার্চ ২৫ তারিখের চিঠি পেয়ে আনন্দিত হয়েছিলেন। তিনি আশঙ্কা করেছিলেন যে মাঝে মাঝে যেমন এই পরীক্ষা হতো কিন্তু এবারের চিঠিতে তেমন হয়নি বলে তিনি খুশি হয়েছেন। ৩ প্রশ্নে কি বলেছে, আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন। কে, কাকে এ কথা বলেছেন? কিসের উত্তর দেবার কথা বলা হয়েছে? উত্তর: জেলখানার চিঠি পাঠে আলোচ্য উদ্ধৃতাংশটির দ্বারা সুভাষচন্দ্র বসু তার বন্ধু দিলীপ কুমার রায়কে এ কথা বলেছেন। দিলীপ কুমার রায়ের লেখা চিঠি পড়ে সুভাষচন্দ্র বসুর হৃদয়তন্ত্রীকে কোমলভাবে স্পর্শ করেছে। তার চিন্তা ও অনুভূতিকে অনুপ্রাণিত করেছে। কিন্তু তিনি এর উত্তর দেওয়াটা সুকঠিন বলেছেন। কারণ তিনি জানেন যে তার চিঠি সেন্সর হয়ে প্রাপকের কাছে যাবে। এটা ছিল একটা অসুবিধা। এটা কেউ চায় না যে তার ব্যক্তিমনের গভীর আবেগ ও বেদনা অনেকের সামনে চলে আসুক। অন্তরের গভীরতম প্রবাহগুলি দিনের উন্মুক্ত আলোতে প্রকাশ হয়ে পড়ুক। ৩ প্রশ্নে কি বলেছে, পরের বেদনা সেই বুঝে শুধু যেজন ভুক্তভোগী। উদ্ধৃতিটির সমার্থক বাক্যপত্রটি থেকে খুঁজে নিয়ে লেখো। সেই বাক্যটি থেকে লেখকের কোন মানসিকতার পরিচয় পাও? উত্তর: সুভাষচন্দ্র বসুর লেখা জেলখানার চিঠি পাঠে উল্লিখিত আলোচ্য উদ্ধৃতিটির সমার্থক বাক্য হল, আমি যদি স্বয়ং কারাবাস না করতাম তাহলে একজন কারাবাসী বা অপরাধীকে ঠিক সহানুভূতির চোখে দেখতে পারতাম না। উপরোক্ত আলোচ্য বাক্য থেকে সহজেই লেখক সুভাষচন্দ্র বসুর কারাবন্দীদের প্রতি সহানুভূতিশীল মনের পরিচয় পাওয়া যায়। জ্ঞাত অজ্ঞাত কারণে নানা কারণে যে সমস্ত মানুষ জেলবন্দী হয়েছে তাদের শাস্তি দান যথেষ্ট নয়, তাদের সংশোধন প্রয়োজন। তাই তিনি জেলবন্দী অপরাধীদের সংশোধনের মধ্যে দিয়ে সমাজজীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করতে চেয়েছেন। কারাবাসকালে বন্দীদের উন্নতির জন্য লেখক কারা শাসন প্রণালীর সংস্কারের সংকল্পও করেন। ৩ প্রশ্নে কি বলেছে, আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে অনেকখানি লাভবান হতে পারব। কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি? জেলজীবনে তিনি আধ্যাত্মিক দিক দিয়ে কিভাবে লাভবান হবার কথা বলেছেন? উত্তর: সুভাষচন্দ্র বসুর লেখা জেলখানার চিঠি পাঠে লেখক জানিয়েছেন জেলের মধ্যে যে নির্জনতায় মানুষকে বাধ্য হয়ে দিন কাটাতে হয় সেই নির্জনতাই তাকে জীবনের চরম সমস্যাগুলি তলিয়ে বোঝবার সুযোগ করে দেয়। লেখক নিজের প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যে আমাদের ব্যক্তিগত বা সমষ্টিগত জীবনের অনেক জটিল প্রশ্নই বছরখানেক আগের চেয়ে এখন যেন অনেকটা সমাধানের দিকে পৌঁছে দিচ্ছে।
এই প্রসঙ্গেই বক্তার এই উক্তি। জেল জীবনে লেখক আধ্যাত্মিক দিক দিয়ে লাভবান হওয়ার কথা বলেছেন। তার বক্তব্য তিনি ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনে বছরখানেক ধরে অনেক সমস্যার মুখোমুখি হয়েছেন, কিন্তু তার সঠিক সমাধান হচ্ছিল না। জেল জীবনের নির্জনতায় বছরখানেকে তা যেন সমাধানের দিকে পৌঁছেছে। এ বিষয়ে অনেক মতামতে তিনি এখন স্পষ্ট করে অনুভব করতে পারছেন। তাই ভবিষ্যতে আধ্যাত্মিক দিক দিয়ে তিনি অনেকখানি লাভবান হতে পারবেন বলে বিশ্বাস করেছেন। 3-6 প্রশ্নে কি বলেছে, মার্টারডম শব্দটির অর্থ কি? এই শব্দটি উল্লেখ করে বক্তা কি বক্তব্য রেখেছেন? উত্তর, মার্টারডম শব্দের অর্থ হল আত্মবলিদান। অন্যভাবে বলা যায় রাজনৈতিক বিশ্বাসের জন্য বা মহৎ আদর্শের খাতিরে স্ব-ইচ্ছায় প্রবল কষ্টভোগ করা। লেখকের পরম বন্ধু দিলীপ রায় কারাবাসকে একটা মার্টারডম বলে অভিহিত করেছেন। প্রসঙ্গে লেখক সুভাষচন্দ্রের বক্তব্য হল, এটা বন্ধুর গভীর অনুভূতি ও প্রাণের মহত্বেরই পরিচায়ক। কিন্তু লেখকের সামান্য কিছু হিউমার ও প্রপোর্শনের জ্ঞান আছে, অন্তত লেখকের আশাটা আছে, তাই নিজেকে মার্টার বলে মনে করবার মতো স্পর্ধা তার নেই। স্পর্ধা বা আত্মম্ভরিতা জিনিসটা তিনি সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে চান। অবশ্য সে বিষয়ে কতখানি তিনি সফল হয়েছেন তা শুধু লেখকের বন্ধুরাই বলতে পারেন। তাই মার্টারডম জিনিসটা লেখকের কাছে বড়জোর একটা মহৎ আদর্শই হতে পারে। 3-7 প্রশ্নে কি বলেছে, যখন আমাদিগকে জোর করে বন্দী করে রাখা হয় তখনই তাদের মূল্য বুঝতে পারা যায়। কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? তাদের মূল্য বিষয়ে লেখকের বক্তব্য আলোচনা করো। উত্তর, সুভাষচন্দ্র বসুর লেখা জেলখানার চিঠি পাঠে লেখক জানিয়েছেন দীর্ঘকাল মানুষ কারাবাসের ফলে ধীরে ধীরে দেহে ও মনে আকালবৃদ্ধ হয়ে যেতে থাকে। তাই জেলের ভিতরে পিকনিক, বিশ্রাম ভালাভ, সঙ্গীত চর্চা, সাধারণ বক্তৃতা, খোলা জায়গায় খেলাধুলা করা, মনোমত কাব্য সাহিত্যের চর্চা, এ সমস্ত বিষয়ে বন্দী মানুষের জীবনে সরসতা ও সমৃদ্ধিলাভ প্রসঙ্গে এ কথা বলা হয়েছে। তাদের মূল্য বলতে জেলের ভিতর অনুষ্ঠিত সাংস্কৃতিক ও আনুষঙ্গিক নানা অনুষ্ঠানের কথা উল্লেখ করে লেখক বলেছেন, এর ফলে বন্দীদের শারীরিক ও মানসিক পরিবর্তন সাধিত হয়। খাদ্যপানীয় বা শরীরচর্চার অভাবে কিংবা সমাজ বিচ্ছিন্ন অবস্থানের বন্দিজীবন অসহনীয় হয়ে ওঠে। কিন্তু সুস্থ মানসিক পরিবর্তন হলেই বন্দী মানুষ জেলের বাইরের মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে। 3-8 প্রশ্নে কি বলেছে, মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও নিরানন্দময়? যে ঘটনায় লেখকের মনে এই উপলব্ধি ঘটে তার পরিচয় দাও। উত্তর, সুভাষচন্দ্র বসুর লেখা জেলখানার চিঠি পাঠে দেখা যায় লেখক জেলে জীবনযাপন করতে করতে তীব্রভাবে উপলব্ধি করেছেন সেখানে দৈহিক কষ্ট অপেক্ষা মানসিক কষ্ট সবচেয়ে বেশি। যেখানে অত্যাচার ও অপমানের আঘাত যথাসম্ভব কম আসে সেই বন্দি জীবনটা ততটা যন্ত্রণাদায়ক হয় না। এই সমস্ত সূক্ষ্ম ধরনের আঘাত উপর থেকেই আসে, জেলের কর্তাদের এ বিষয়ে কিছু হাত থাকে না। অন্তত লেখকের সেই রকম অভিজ্ঞতা। এই যে সব আঘাত, উৎপীড়ন এগুলো আঘাতকারীর প্রতি মানুষের মনকে আরও বিরূপ করে তোলে। সেই দিক দিয়ে দেখলে মনে হয় এইগুলোর উদ্দেশ্য ব্যর্থ, কিন্তু পাছে আমরা আমাদের পার্থিব অস্তিত্ব ভুলে যাই এবং নিজেদের অন্তরের মধ্যে একটা আনন্দের জগৎ গড়ে তুলি, তাই এই সব আঘাত আমাদের উপর বর্ষণ করে স্বপ্নাবিষ্ট আত্মাকে জাগিয়ে বলে দেয় মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও নিরানন্দময়। 3-9 প্রশ্নে কি বলেছে, এই চিঠিতে কারাবন্দী অবস্থাতেও দুঃখকাতর, হতাশাগ্রস্ত নয়, বরং আত্মবিশ্বাসী ও আশাবাদী নেতাজির পরিচয়ই ফুটে উঠেছে। পত্রটি অবলম্বনে নিজের ভাষায় মন্তব্যটির যথার্থ পরিস্ফুট করো। উত্তর, সুভাষচন্দ্র বসুর লেখা জেলখানার চিঠি
পাঠ্যে দেখা যায় সুভাষচন্দ্র বসু মান্দালয় জেলে বন্দি জীবনযাপন করলেও চিঠির মধ্যে তার মানসিক অবস্থার অবনতির কথা কোথাও নেই। তিনি এখানে দুঃখে কাতর বা হতাশায় মগ্ন নন। এছাড়া জেলের অভিজ্ঞতা নিয়ে তিনি বই লিখতে চান। তিনি মনে করেন দীর্ঘ কারাবাসে বা নির্জনতায় আধ্যাত্মিক উন্নতি হতে পারে। তিনি আশা করেন জেলের ভিতরের সাংস্কৃতিক অনুষ্ঠানাদি বন্দীদের জীবনে উৎকর্ষ সাধন করতে সুভাষচন্দ্র বসু রাজনৈতিক বন্দী হিসেবে কারাবাসের সময় প্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারা কারাশাসনের অব্যবস্থা ও বন্দীদের চরম দুর্ভোগ উপলব্ধি করলেও তিনি দুঃখকাতর বা হতাশাগ্রস্ত হয়ে পড়েননি, বরং আত্মবিশ্বাসী হয়ে দুঃখ জয়ের আহ্বান জানিয়েছেন। 3-10 প্রশ্নে কি বলেছে, কারাগারে বসে নেতাজির যে ভাবনা, যে অনুভব, তার অনেকখানি কেন অকথিত রাখতে হবে? উত্তর: সুভাষচন্দ্র বসুর লেখা জেলখানার চিঠি পাঠ্যে লেখক তার লেখা চিঠিতে তার কর্মজীবন কি হবে, ভবিষ্যতে কি কি করতে চান সে সম্বন্ধে নানারকম আলোচনা করে চিঠিটি লিখেছেন। তার পরম বন্ধু দিলীপ রায়কে সেগুলি জানাতে তিনি ভাষার কৌশলের সাহায্য নিয়েছিলেন। কারণ কয়েদিদের লেখা চিঠিপত্র জেল কর্তৃপক্ষ বারবার পড়ে দেখেন। সন্দেহের লেশমাত্র থাকলে সেই চিঠি সেন্সরের বাঁধনে আটকে বাতিল হতে পারে। সুভাষচন্দ্রের লেখা চিঠিগুলি একটি মূল্যবান সম্পদ, তাতে রয়েছে বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ ও ভবিষ্যতের পরিকল্পনা। তার অন্তরের এই সব গভীরতম প্রবাহগুলি দিনের উপযুক্ত আলোতে প্রকাশ হয়ে পড়ুক তা তিনি কখনোই চাননি। তাই এই পাথরের প্রাচীর ও লৌহদ্বারের অন্তরালে বসে তিনি আজ যা ভাবছেন, যা অনুভব করছেন, তার অনেকখানি কোনো এক অনাগত ভবিষ্যৎকাল পর্যন্ত অকথিতই রাখতে হবে। 4 নম্বরের প্রশ্ন, নিচের বাক্যগুলির তথ্যগত অশুদ্ধি সংশোধন করো। 4-1 নেতাজি মনে করতেন না যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য কাজ করছে। উত্তর: নেতাজি মনে করতেন যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের ভিতর মহত্তর উদ্দেশ্য কাজ করে। 4-2 কারাগারে বন্দী অবস্থায় নেতাজি সুভাষ গীতার আলোচনা লিখেছিলেন। উত্তর: কারাগারে বন্দী অবস্থায় লোকমান্য তিলক গীতার আলোচনা লিখেছিলেন। 4-3 জেল জীবনের কষ্ট মানসিক অপেক্ষা দৈহিক বলে নেতাজি মনে করতেন। উত্তর: জেল জীবনের কষ্ট দৈহিক অপেক্ষা মানসিক বলে নেতাজি মনে করতেন। 5 নম্বরের প্রশ্ন, নিচের বাক্যগুলি থেকে সমাসবদ্ধ পদ বেছে নিয়ে ব্যববাক্য সহ সমাসের নাম লেখো। 5-1 তোমার চিঠি হৃদয়তন্ত্রীকে কোমলভাবে স্পর্শ করেছে। উত্তর: হৃদয়তন্ত্রী, হৃদয় রূপতন্ত্রী, এটা হবে রূপক কর্মধারয় সমাস। 5-2 সম্পূর্ণ অজ্ঞাত কারণে জেলে আছি। উত্তর: অজ্ঞাত নয় জ্ঞাত, এটা হবে নন তৎপুরুষ সমাস। 5-3 তখন আমার নিঃসংশয় ধারণা জন্মে। উত্তর: নিঃসংশয় নেই সংশয়, এটা হবে নন তৎপুরুষ সমাস। 5-4 নূতন দণ্ডবিধির জন্যে পথ ছেড়ে দিতে হবে। উত্তর: দণ্ডবিধি, দণ্ডের নিমিত্ত বিধি, এটা হবে নিমিত্ত তৎপুরুষ সমাস। 5-5 লোকমান্য তিলক কারাবাসকালে গীতার আলোচনা লেখেন। উত্তর: লোকমান্য, লোক দ্বারা মান্য, এটা হবে করণ তৎপুরুষ সমাস। 6 নম্বরের প্রশ্ন, শব্দগুলির ব্যুৎপত্তি নির্ণয় করো। পাঠক: দর্শন, দৈহিক, আধ্যাত্মিক, ভণ্ডামি, সমৃদ্ধ, মহত্ব, অভিজ্ঞতা। উত্তর: পাঠক হবে বর্গমূল পট যোগ অক। দর্শন হবে বর্গমূল দৃশ যোগ অন। দৈহিক হবে দেহ যোগ ইক। আধ্যাত্মিক হবে অধ্যাত্ম যোগ ইক স্নিক। ভণ্ডামি হবে ভণ্ড যোগ আমি। সমৃদ্ধ হবে সম যোগ ঋদ্ধ। মহত্ব হবে
মহৎ যোগ ত অভিজ্ঞতা হবে অভিজ্ঞ যোগ তা। 7 নম্বরের প্রশ্ন, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। 7-1 আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন। না সূচক বাক্যে লেখো। উত্তর, আমার পক্ষে এর উত্তর দেওয়া মোটেই সহজ নয়। 7-2 সেই জন্যই সাধারণের কাছে মুখ দেখাতে সে লজ্জা পায়। প্রশ্নবোধক বাক্যে লেখো। উত্তর, সেই জন্যই সাধারণের কাছে মুখ দেখাতে সে লজ্জা পায় না কি? 7-3 লজ্জায় তারা বাড়িতে কোনো সংবাদ দেয়নি। যৌগিক বাক্যে লেখো। উত্তর, তারা লজ্জা পেয়েছে এবং বাড়িতে কোনো সংবাদ দেয়নি। 7-4 কতকগুলি অভাব আছে যা মানুষ ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে। সরল বাক্যে লেখো। উত্তর, কতকগুলি অভাবকে মানুষ ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে। 7-5 বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য আছে? নির্দেশক বাক্যে লেখো। উত্তর, বিনা দুঃখ কষ্টে যা লভ্য তার কোনো মূল্য নেই। 8 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 8-1 প্রশ্নে কি বলেছে? শুধু শাস্তি দেওয়া নয়, সংশোধনী হওয়া উচিত জেলের প্রকৃত উদ্দেশ্য। তুমি কি এই বক্তব্যের সঙ্গে একমত? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। উত্তর, হ্যাঁ, আমি এই বক্তব্যের সঙ্গে সহমত। মানুষ সাধারণত নানা কারণে সাময়িক আবেগ ও তাৎক্ষণিক উত্তেজনার বশে অনৈতিক বা অন্যায় কাজ করে ফেলে, যার ফলে একটি নির্দিষ্ট সময়ের জন্য তার কারাবাস হয়ে থাকে। এই জেলবন্দির সময় শাস্তি পেলে কারাগারের আবদ্ধ পরিবেশে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাছাড়া দীর্ঘ বন্দিত্বের জীবনে মানুষ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে দেহে ও মনে আকালবৃদ্ধ হয়ে যেতে থাকে। উদাহরণস্বরূপ এক প্রকার হতাশ হয়ে মৃত্যুর দিকে এগিয়ে চলে লোকমান্য তিলকের অকাল মৃত্যু হয়। কারাবাস কারাবন্দির সংশোধনের আগার হিসেবে চিহ্নিত হওয়া আবশ্যক। তাই আমার মনে হয় জেলের প্রকৃত উদ্দেশ্য হওয়া দরকার চারিত্রিক সংশোধন। যতদিন জেলের মধ্যে বেশ স্বাস্থ্যকর ও সামাজিক বিধি ব্যবস্থার বন্দোবস্ত না হয়, ততদিন কয়েদির সংস্কার হওয়া অসম্ভব এবং ততদিন জেলগুলি আজকালকার মতো নৈতিক উন্নতির পথে অগ্রসর না হয়ে অবনতির কেন্দ্র হয়ে থাকবে। এজন্য শাস্তির পাশাপাশি কারা শাসনবিধি পাল্টানো উচিত। 8-2 প্রশ্নে কি বলেছে? আমাদের দেশের আর্টিস্ট বা সাহিত্যিকগণের যদি কিছু কিছু কারাজীবনের অভিজ্ঞতা থাকত তাহলে আমাদের শিল্প ও সাহিত্য অনেকাংশে সমৃদ্ধ হতো। এ প্রসঙ্গে কারাজীবন যাপন করা কয়েকজন সাহিত্যিকের নাম এবং তাদের রচিত গ্রন্থের নাম উল্লেখ করো। উত্তর, কারাজীবন যাপন করেছেন এমন কয়েকজন সাহিত্যিক হলেন কাজী নজরুল ইসলাম, সুভাষ মুখোপাধ্যায়, সতীনাথ ভাদুড়ী প্রমুখ। কাজী নজরুল ইসলাম রচিত কয়েকটি গ্রন্থ হল অগ্নিশিখা, বিদ্রোহী, সাম্যবাদ। সুভাষ মুখোপাধ্যায় রচিত কয়েকটি গ্রন্থ হল পদাতিক, অগ্নিকোণ, চিরকুট। সতীনাথ ভাদুড়ী রচিত কয়েকটি গ্রন্থ হল জাগরী, চিত্রগুপ্তের ফাইল, সংকট। 8-3 প্রশ্নে কি বলেছে? পত্রটি পড়ে কারাজীবন বিষয়ে তোমার যে ধারণা ও অনুভূতি জন্মেছে তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। উত্তর, তোমার ঠিকানা, নাম, গ্রাম, পোস্ট, থানা, জেলা, রাজ্য, পিন, তারিখ। প্রিয় মোহিত, গতকাল আমাদের বাংলা পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত জেলখানার চিঠি পড়লাম। চিঠিটি পড়ে পরাধীন ভারতের ব্রিটিশ আমলের কারাজীবন সম্পর্কে অনেক নতুন ধারণা পেলাম। তাই আমার অনুভূতির কথা তোকে জানাচ্ছি। চিঠিটি থেকে বুঝলাম জেলের জীবন ছিল অত্যন্ত কষ্টকর ও একঘেয়ে। বন্দীদের পর্যাপ্ত খাবার, স্বাধীনভাবে চলাফেরা, ব্যায়াম, সঙ্গীত, বই পড়া কিংবা আনন্দের সুযোগ প্রায় ছিল না। দীর্ঘদিন এমন পরিবেশে থাকার ফলে তাদের শরীর ও মন দুর্বল হয়ে পড়ত। অনেক সময় কারাগার অপরাধীদের সংশোধনের পরিবর্তে আরও হতাশ ও ভগ্ন করে তুলত।
তাই আমার মনে হয়েছে জেলের উদ্দেশ্য শুধু শাস্তি দেওয়া নয়, বন্দীদের মানবিকভাবে সংশোধন করে সমাজে ফিরিয়ে দেওয়া হওয়া উচিত। চিঠিটি পড়ে কারাজীবনের প্রতি আমার গভীর সহানুভূতি জন্মেছে। আশা করি তুইও চিঠিটি পড়ে তোর মতামত আমাকে জানাবি। কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস। ইতি, তোর প্রিয়, তোমার নাম, বন্ধু বান্ধবীর ঠিকানা, নাম, গ্রাম, পোস্ট, থানা, জেলা, রাজ্য, পিন। 8-4 প্রশ্নে কি বলেছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে আরও জেনে সুভাষচন্দ্রের স্বদেশপ্রেম বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। উত্তর, সুভাষচন্দ্রের স্বদেশপ্রেম। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সুভাষচন্দ্র বসু এক উজ্জ্বল নক্ষত্র। তার অগাধ দেশপ্রেম, সাহস, আত্মত্যাগ ও দৃঢ় নেতৃত্বের জন্য তিনি আজও কোটি ভারতবাসীর কাছে অনুপ্রেরণার উৎস। সুভাষচন্দ্র বসুর জন্ম 23শে জানুয়ারি 1897 সালে কটক শহরে। তার পিতা জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবী। ছাত্রজীবন থেকেই তিনি দেশপ্রেমের পরিচয় দেন। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় এক ইংরেজ অধ্যাপকের ভারতবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করাই তাকে কলেজ ছাড়তে হয়। উচ্চশিক্ষার জন্য তিনি ইংল্যান্ডে গিয়ে আই.সি.এস. পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন, কিন্তু ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করা তার আদর্শের বিরোধী ছিল। তাই দেশের স্বাধীনতার জন্য তিনি সেই সম্মানজনক চাকরি স্বেচ্ছায় ত্যাগ করেন এবং স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। তিনি মহাত্মা গান্ধী ও চিত্তরঞ্জন দাশের সংস্পর্শে এসে দেশসেবায় আত্মনিয়োগ করেন। ব্রিটিশ সরকার তাকে বহুবার কারাবন্দী করে। পরে গৃহবন্দী অবস্থায় তিনি সাহসিকতার সঙ্গে পালিয়ে বিদেশে যান। সেখানে তিনি আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন এবং স্বাধীনতার লক্ষ্যে সশস্ত্র সংগ্রাম শুরু করেন। তার বিখ্যাত আহ্বান ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এছাড়া জয় হিন্দ এবং দিল্লি চলো তার অমর স্লোগান। 1945 সালে তার মৃত্যুকে ঘিরে নানা মতভেদ থাকলেও তার দেশপ্রেম, আত্মত্যাগ ও বীরত্ব আজও ভারতবাসীর হৃদয়ে অম্লান। দেশের স্বাধীনতার জন্য তার অবদান চিরস্মরণীয়। তার জীবন আমাদের শেখায়, সত্যিকারের দেশপ্রেম মানে দেশের কল্যাণের জন্য সর্বস্ব ত্যাগ করার মানসিকতা। তাই সুভাষচন্দ্র বসু যুগে যুগে ভারতবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন।